প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট প্রেজেন্টস দ্য স্কিল এজ শো এর আজকের এপিসোডে। আপনারা সবাই জানেন যে প্রত্যেক শুক্রবার রাত 9টায় আমাদের দ্য স্কিল এজ শো এর একটি করে পর্ব প্রচারিত হয়। এখানে আমরা প্রত্যেক পর্বে একজন আইকনিক এবং এক্সপার্ট ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানাই, তার অভিজ্ঞতা এবং কাজের কথা আমরা শুনি। সেখান থেকে আমাদের ব্যক্তিগত জীবন এবং কর্মক্ষেত্রকে আমরা সমৃদ্ধ করার বিভিন্ন পরামর্শ পেয়ে থাকি। প্রিয় দর্শক, আজকে আমাদের পর্বটি একটি বিশেষ পর্ব বলার কারণ হচ্ছে আজকের পর্বের এই ডিসকাশনটা শোনার পরে আপনার ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ, কর্মক্ষেত্র সম্পর্কে আপনার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা হয়তো অনেকটাই বদলে যেতে পারে। আমি যদি অন্য ভাষায় বলি যে জীবন সম্পর্কে আপনি যেই সংজ্ঞায়িত করেছেন নিজের জীবনকে, আজকের এই ডিসকাশনটা শোনার পরে আপনার জীবনের সংজ্ঞাটা হয়তো আপনি নিজেই আবার নতুন ভাবে একবার ঢেলে সাজাবেন। আজকে আমাদের সাথে যে বিশেষ অতিথি আছেন, তিনি যে একজন উচ্চপদস্থ কর্মকর্তা শুধু তাই নয়, পাশাপাশি তিনি একজন জনপ্রিয় প্রশিক্ষকও বটে। আমি আজকের অতিথিকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন জনাব জাভেদ পারভেজ, লাইফ কোচ, রিস্টার্ট ইয়োরসেলফ এবং ভাইস প্রেসিডেন্ট অফ রবি। ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে। জি ভাইয়া, কেমন আছেন? আপনাকে স্বাগত জানাচ্ছি। ইয়েস, আই এম গুড। খুব ভালো লাগছে, অনেকদিন পর দেখা হলো আমাদের। জি প্রিয় দর্শক, আমি একটি কথা বলে রাখি, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রিস্টার্ট ইয়োরসেলফ। পরিবর্তনের শুরুটা হোক আপনার কাছ থেকেই। আর যদি স্যারের কাছে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে এই বিষয়ে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন সেটিও কমেন্টে আমাদের জানাতে পারেন। আপনাদের থেকে নির্বাচিত কিছু প্রশ্ন আমরা স্যারকে রিকোয়েস্ট করব অনুষ্ঠানের শেষে উত্তর করার জন্য। পাশাপাশি আপনারা যদি মনে করে থাকেন আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, সবার শোনা উচিত, জানা উচিত, তাহলে দয়া করে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন। ভাইয়া, আমরা আজকের আলোচনায় আপনাকে রিকোয়েস্ট করব সবকিছু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আর রিস্টার্ট ইয়োরসেলফ ভাইয়া, এই যে কনসেপ্টটা, আপনি যদি আমাদেরকে আসলে বলেন যে রিস্টার্ট ইয়োরসেলফ জিনিসটা কি আর রিস্টার্ট ইয়োরসেলফ কেন প্রয়োজন সবার জন্য। আচ্ছা, সো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। এন্ড আমি শুনছিলাম পিছন থেকে যে ব্যাক স্টেজ থেকে যে তুমি বলছিলে যে আজকের পর চেঞ্জ হয়ে যাবে। আমি এইভাবে বলি যে আজকের পর চেঞ্জের হয়তো শুরুটা হবে, বিকজ আজকে হয়তো 40 মিনিট 50 মিনিট আমরা একসাথে কথা বলবো, এটা আমাদের জন্য এডিকুয়েট না। সো রিস্টার্ট ইয়োরসেলফ এর আমরা যখন একটা গ্রাজুয়েশন ব্যাচ করি, এটা প্রায় 24 ঘন্টা 24 আওয়ারের একটা প্রশিক্ষণ বা নলেজ শেয়ারিং। সেটা যেহেতু আমরা এখন 30-40 মিনিটে করার চেষ্টা করব, কাজে আমরা একটা বড় জিনিসের একটা ক্ষুদ্র ভার্সন দেখব। এখান থেকে হয়তো কোনো ডিসিশন নেওয়া খুব মুশকিল হবে। কাজে আমি আমাদের শ্রোতা দর্শকদেরকে অন্য সব প্রোগ্রামের মতো অনুরোধ করব যে যদি আপনাদের আগ্রহ তৈরি হয় তাহলে আপনারা যোগাযোগ করবেন। আমাদের ফেসবুক ভিত্তিক অনেকগুলো কার্যক্রম আছে, আস্তে আস্তে আমরা ডিটেলটা হয়তো জানতে পারবো। সো আমি যদি শুরু করি, রিস্টার্ট ইয়োরসেলফ। তো রিস্টার্ট শব্দটা আসলে উদ্দেশ্যমূলকভাবে বাছাই করা, কারণ আমাদের এই মোবাইল ফোন এবং ল্যাপটপ কম্পিউটারের যুগে আমরা কিন্তু রিস্টার্ট করে দিই খুব সহজে। এবং কখন করি? যখন হচ্ছে আমাদের এটা মেল ফাংশন করে। এটা ভাইরাসের কারণে হতে পারে, সফটওয়্যার আপগ্রেডেশন, অনেক কারণ। তখন আমরা খুব দ্রুত রিস্টার্ট করে দিই। তো ইনফ্যাক্ট আমাদের জীবন, মাসুদ ভাই, আমরা অনেকদিন ধরে পরিচিত। আমি ড্রিমস ফর টুমরো নিয়ে অনেক দিন ধরে কাজ করি, প্রায় 10 বছরের উপর। ইউথদের সাথে অনেক কাজ হয়। আমার লাইফ কোচের যে সার্টিফিকেশন আছে, যেটা রবি আমাকে করিয়েছে, বাট সেটার হোরাইজনটা কিন্তু বাইরেও, আমি পার্সোনাল লাইফেও কাজ করতে পারি। তো সেইখানে অনেকের লাইফ নিয়ে কাজ করতে গিয়ে আমি দেখলাম যে আমাদের বাহির থেকে আমরা দেখতে অনেক সচ্ছল, উচ্ছল, প্রাণবন্ত, কিন্তু আমাদের মনের ভিতরটা কুকড়ে আছে কেমন যেন, এবং এখানে আমাদের কিছু কাজ করা দরকার। তো সেজন্য আমি যেহেতু নিজের জীবনকে নিজেই পুনরায় শুরু করতে যাচ্ছি নতুন ভাবে, সেহেতু এটার নাম আমরা দিয়েছি রিস্টার্ট ইয়োরসেলফ। এটা নামের উৎপত্তি। আর থট গুলো অ্যাকচুয়ালি আমি কোনোটা যে আবিষ্কার করেছি তা নয়, এগুলো বহু বছর ধরে আমাদের এই সাবকন্টিনেন্টে, আমাদের বিভিন্ন সোর্সে এইগুলো ছিল। মজার ব্যাপার, গত 50-100 বছরে আমাদের পশ্চিমা বা ওয়েস্টার্ন লিডারশিপের ভিতরেও কিন্তু এই জিনিসগুলোকে নিয়ে আসা হয়েছে। স্পিরিচুয়ালিটি থেকে শুরু করে একদম লেটেস্ট কগনিটিভ অথবা আমাদের যে ব্রেনের ডেভেলপমেন্টের যে রিসার্চ, যে বিভিন্ন সাইকোলজি বা সাইকোমেট্রিক যে বিষয়গুলো, সেই পুরো জিনিসটাকে মিলিয়ে আমি আমাদের দেশের কালচার
এবং নিডের সাথে মিলিয়ে একটা জিনিস বানানোর চেষ্টা করেছি। মূল উদ্দেশ্য আমাদের ইউথরা, আমাদের মিডল এজে যে মানুষগুলো আছি আমরা, আমরা যেন প্রাণ খুলে বাঁচতে পারি, সঠিকভাবে জীবনটাকে উপলব্ধি করতে পারি, সঠিক কাজ করতে পারি, এবং একদিন আমাদের মৃত্যু তো হবেই, এখান থেকে আমাদের কোনো বাঁচার উপায় নেই। মৃত্যুর সময় যেন আমরা স্বস্তির সাথে মরতে পারি, যেন যে আমার পৃথিবীতে আমার যেটা কাজ ছিল আমরা চেষ্টা করেছি এটা করার জন্য। আমি অনেক কথা সংক্ষেপে বলার চেষ্টা করলাম মাসুদ। ভাইয়া, আমরা আপনার কাছ থেকে জানতে পারলাম যে 24 ঘন্টার একটা সেশন আপনাদের হয় ওইখানে। তো আসলে ব্যাপারটা কি এইরকম যে 24 ঘন্টা করলেই আমি রিস্টার্ট হয়ে গেলাম, নাকি এইটার আসলে কোনো পরবর্তীতেও আমার প্র্যাকটিস করতে হবে বা এটার একটা আচ্ছা, চর্চা চালিয়ে যেতে হবে? খুবই ভালো প্রশ্ন। সো জেনারেলি আমাদের কোর্সটা এমন ভাবে সাজানো আছে যে আমাদের কোর্সটাতে প্রথমে আমরা আমাদের অ্যাওয়ারনেস গুলা বিল্ড করি, এবং আমাদের কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাওয়ারনেস শব্দটা একটা খুব ইম্পর্টেন্ট শব্দ। আমি হয়তো আজকেও একটু সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা কিন্তু আমাদের চারদিকে অনেক কিছু দেখি, কিন্তু আমাদের সচেতন ভাবে আমরা ওই জিনিসগুলো দেখি বা বুঝি না, জেনারেলি আমরা অনেক কিছু ওভারলুক করে ফেলি কিন্তু। তো আমরা প্রথমে অ্যাওয়ারনেস বিল্ড করার চেষ্টা করি অ্যাবাউট দ্য কনসেপ্ট ইটসেলফ। তারপর 6 বা 7 সপ্তাহের পরে আমরা আস্তে আস্তে প্র্যাকটিসে চলে যাই। তো সেখানে নানা রকমের প্র্যাকটিস আছে আমাদের, যেখানে আমরা মূলত আমাদের অ্যাওয়ারনেস বিল্ড করা, আমাদের যে রিদমিক, আমাদের ব্রিদিং, আমরা যে প্রতি মুহূর্তে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এগুলোও কিন্তু আমরা সঠিকভাবে নিই না। তো ইত্যাদি কারণে কিন্তু আমাদের শরীরবৃত্তীয় অনেক কার্যক্রম কিন্তু ব্যাঘাত ঘটে। আমরা কিছু সামান্য মেডিটেশন বা ওই ধরনের থটকে অ্যানালাইজ করার এক্সারসাইজ করি। অ্যান্ড ফাইনালি সবাইকে আমাদের প্রত্যেকে তাদের নিজের যে জীবনের প্ল্যানটা, এটা করানোর জন্য কিন্তু একটা মাস্টার প্ল্যান তৈরি করা হয়। সো কোর্সটা যখন শেষ হয় তখন একজন মানুষের কাছে একটা ব্লু প্রিন্ট থাকে, ঠিক যেমন একটা বিল্ডিং এর ডিজাইনের কপি কিংবা একটা ব্রিজের ডিজাইন। ধর জাভেদের লাইফের ডিজাইনটা আমার হাতে থাকে। এখন এরপর থেকে কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে ওইটাকে অনুসারে কার্যক্রমগুলো চালিয়ে যাওয়া। বাট এখানে আমি একটা জিনিস খুব গুরুত্বের সাথে বলবো, সেটা হচ্ছে যে এক একজন মানুষের রিস্টার্ট হতে এক এক রকম সময় লাগে। আমি এমন অনেককে দেখেছি যার 12 সপ্তাহের কোর্স করতে হয়নি, 3-4 সপ্তাহের মধ্যেই সে ধরে ফেলেছে জিনিসটা। আবার এমন অনেক মানুষকে দেখেছি যে কোর্স রিটেক করেছে। হ্যাঁ, তো এবং এটা মজার ব্যাপার, এটা কোনো বয়সের সাথেও সম্পৃক্ত নয়। হয়তো ধরো তোমার কাছে একটা মূল্যবান হীরার টুকরা তোমার পকেটেই আছে, কিন্তু তুমি জানো না, কাজে তুমি এটার মূল্য বুঝছো না। কাজে এখন তুমি বুঝবে কিভাবে? তোমাকে তো প্রথমে বের করে পরখ করতে হবে জিনিসটা। তো এটা বোঝার একটা ব্যাপার, এটা কোনো বয়সের ব্যাপার না, কিছু না। কিন্তু যদি একজন মানুষ নিজেকে রিস্টার্ট করতে পারে, তার জীবনটা, তার জীবন ধারণ প্রণালী, তার চিন্তা ভাবনা সবকিছু অন্যরকম ভাবে বদলে যায়। জি ভাইয়া, আপনি খুব সুন্দরভাবে বললেন। ভাইয়া, আসলে এই যে আপনি কোর্সের কথা বলছেন বা একটা পার্টিকুলার সেশনের কথা বলছেন, এখানে আসলে কোন কোন টপিক গুলো বা কোন কোন বিষয়গুলোকে হাইলাইট করা হয় সেটা যদি খুবই আমাদেরকে একটু ভালো বলেন প্রশ্ন, তাহলে আমাদের খুবই বুঝতে ভালো খুব প্রশ্ন, সুন্দর হয়। খুবই ভালো প্রশ্ন। সো অ্যাওয়ারনেস পার্টে গিয়ে আমরা প্রথমে বোঝার চেষ্টা করি যে একজন মানুষ আসলে কে। সো আমরা কিন্তু আমাদের রক্ত মাংসের মানুষটাকেই কিন্তু আমরা মানুষ মনে করি। এবং আমি যদি বলি তুমি কে, তুমি বলবো আমি মাসুদ। কিন্তু তোমার নাম মাসুদ না হয়ে অন্য কিছু হতে পারতো। বাবা মা যখন তোমার জন্মের সময় তোমার নামটা দিয়েছেন, বা দাদা বা নানা, এটা না দিয়ে অন্য নাম দিয়ে দিতে পারতো। তাহলে আজকে কিন্তু আমি তোমাকে সেই নামে চিনতাম। তাহলে তোমার যে নাম, এই নামটা কিন্তু আপাতত একটা নাম। তুমি যে ডিগ্রি নিয়েছো, আমি বুয়েট থেকে পড়েছি, অথবা আমি আজকে রবিতে কাজ করি, এগুলা কিন্তু না হলেও আমি এক্সিস্ট করতাম। তুমি হয়তো আমার কথা শুনতে বা শুনতে না, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু আমি তো এক্সিস্ট করতাম। কাজে আমার যে পদ পদবি, বাইরের অলঙ্করণ, আমি দেখতে সুন্দর না অসুন্দর, আমি পুরুষ না মহিলা, এই সব কিছু কিন্তু আমার শরীরবৃত্তীয় একটা অঙ্গ প্রত্যঙ্গ, এবং সেটার উপর কিছু এডিট স্টিকার বলা যেতে পারে। যেমন আমি একটা টি শার্ট পরেছি রিস্টার্ট ইউরসেলফ লেখা, রাইট? তুমি একটা সুন্দর শার্ট পরেছো, তুমি এটা চেঞ্জ করে ফেলতে পারো, তাতে কিন্তু তুমি তুমি বদলাও না। তাতে আমরা প্রথমেই যেটা বুঝতে পারি যে একটা মানুষের যে শরীরটা আছে, এটা কিন্তু একটা খুবই অ্যাপারেন্ট এবং আপাত জিনিস। এটা কিন্তু কবরস্থানে গেলে বা শ্মশান ঘাটে গেলে এমনিতেই বোঝা যায়। আমরা যখন আমাদের পূর্বপুরুষ বাবা দাদাদেরকে হারিয়েছি, তাদের কথা মনে হলে আমরা বুঝতে পারি মানুষগুলো তো ছিল কিন্তু এখন নাই। এবং এটা যে আমাদের বাবা মারাই প্রথম বা আমরাই এসেছি তা না, পৃথিবীতে যত মানুষ এসেছে এভাবেই। সো আমাদের শরীরটা কিন্তু পৃথিবীর একটা ক্ষুদ্র এবং খুবই একটা ক্ষণস্থায়ী একটা মেশিনের মতো। ঠিক মনে করো এই মোবাইল ফোনটা, আমি যে এটা সারা জীবন ব্যবহার করবো তা নাও হতে পারে, এটা তার আগেই হয়তো নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে, তারপর আমার একটা নতুন কিনতে হবে বা ব্যবহার করতে হবে। সেরকম শরীরটা আমাদের একটা টেম্পোরারি জিনিস। কিন্তু আমরা এটার মধ্যে অবসেস থাকি, কারণ হচ্ছে শরীর বৃত্তীয় মাধ্যমে কিন্তু পৃথিবীর সাথে আমাদের সমস্ত যোগাযোগ। চোখ দিয়ে দেখি, নাক দিয়ে গন্ধ পাই, এবং আমরা শরীরটা ছাড়তে চাই না। কিন্তু অরিজিনালিটি হচ্ছে আমরা কিন্তু শরীরের মালিক। এরপর যদি তুমি ভিতরে যাও, আর একটু কমপ্লিকেটেড, আমাদের যে একটা ব্রেন আছে, যেটাকে আমরা মাইন্ড বলি, এটার মধ্যে আবার দুটো জিনিস আছে। আমি খুব সিম্পল করে বলছি, থট এবং ইমোশন।
এই দুইটা জিনিস কিন্তু সফটওয়্যারের মতো চালাচ্ছে বডিটাকে। কিন্তু এই যে থট এবং এই যে ইমোশন, এই দুইটা কিন্তু আমাদের অধিকারে থাকার কথা, কিন্তু এরাই অনেক সময় আমাদেরকে চালাচ্ছে। তাহলে আমরা যখন বলি যে তাহলে আমাকে চালাচ্ছে মানে কাকে চালাচ্ছে, তখন আমরা কিন্তু আমাদের লাইফ এনার্জিটাকে খুঁজে পাই, যেটা আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থেও কিন্তু আমাদেরকে বলেছে যে আমাদের একটা লাইফ এনার্জি, মায়ের পেটে যখন বডিটা শুরু হয় তারপরে একটা সময় আমাদের মধ্যে একটা শক্তি, আমি বলছি এনার্জি, যেটা আসে, এবং মৃত্যুর সময় কিন্তু আমাদের বডিটা ওরকমই পড়ে থাকে। কিন্তু কিছু একটা জিনিস থাকে না, যে জন্য আর বডিটা সচল থাকে না, চিন্তাগুলো আর করা যায় না, তাই না? সো ওটাকে আমরা আমাদের রিস্টার্ট ইয়োরসেলফের কনসেপ্টে বলি লাইফ এনার্জি। কতটা কারেন্টের মতো, দেখো আজকে ল্যাপটপ চলছে, তুমি তোমার সবকিছু অপারেট করছো, ফ্যান চলছে, এসি চলছে, কিন্তু অনেক সময় আমাদের বাসার বাচ্চারা হয়তো ভুলে যেতে পারে যে এসি আসলে চলে কারেন্টের জন্য, লাইট আসলে এত সুন্দর কারেন্টের জন্য, কিন্তু কারেন্টটা কোথায়? এটা তখনই বোঝা যায় যখন বাসায় কারেন্ট থাকে না। তখন বাচ্চারা বা যে কেউ বলে গরম লাগতেছে কেন, কেন ওয়াশিং মেশিনটা চলছে না? একটা ওয়াশিং মেশিন বা একটা লাইট বা একটা ফ্রিজের কোনো মানে কর্মক্ষমতা নাই যদি তার এনার্জি বা ইলেকট্রিসিটিটা না থাকে। সো আমাদের শরীরে, আমাদের মানুষ হিসেবে কিন্তু অ্যাকচুয়ালি আমরা আমাদের লাইফ এনার্জিটাই কিন্তু আমরা, যেটা না থাকলে আমরা আর থাকি না। তাহলে লাইফ এনার্জি আসলে আমাদেরকে গভর্ন করবে। লাইফ এনার্জি আমাদের বডিকে বলবে চলো, মাইন্ডকে বলবে চিন্তা করো, ইমোশনকে বলবে তুমি আসো যাও, হোয়াট এভার ইট ইজ। কিন্তু আমাদের এই ইগনোরেন্স, আমাদের যে কারেন্ট সম্পর্কে না জানা, লাইফ এনার্জি সম্পর্কে না জানতে না জানতে হয়ে গেছে কি, মূল কোম্পানির যে সিইও সে ঘুমিয়ে আছে, তার তিনজন অ্যাসিস্ট্যান্ট, মেবি দারোয়ান, মেবি টি বয় এবং মেবি ড্রাইভার, বডি, মাইন্ড, ইমোশন, বডি, থট, ইমোশন, এরাই কিন্তু মালিক হয়ে বসে আছে। এরা এদের মতো সবকিছু করছে, এবং এটা করতে গিয়ে সিইও সাহেবকে তারা আর জাগাচ্ছে না, এবং সিইও সাহেব ঘুমিয়ে আছে, এবং এদের নিজেদের মধ্যে কখনো দ্বন্দ্ব হচ্ছে, কখনো অতিরঞ্জন হচ্ছে, কখনো সে বাড়তি কিছু চাচ্ছে, কারণ প্রত্যেকটারই কিন্তু নিজস্ব চাওয়া আছে। ধরো শরীরের চাওয়া আছে, আমি যদি একটা ছোট্ট উদাহরণ দেই, আমাদের মানুষ সহ সমস্ত প্রাণীর, মানুষও তো একসময় জন্তু ছিল, তো সমস্ত প্রাণীর তো খিদা আছে, ক্ষুধা, একটা সময় খেতে, কিন্তু মানুষ হিসেবে আমরা কিন্তু সবকিছু খাই না, আমাদের জন্য যেটা উপকারী আমরা সেটাই খাবো। আমাদের যৌনতার চাহিদা আছে, কিন্তু মানুষ হিসেবে আমরা কিন্তু গরু ছাগল কুকুরের মতো করতে পারি না, যেটা অনেক অমানুষ করছে আজকে। তাহলে এই যে শরীরকে যে নিয়ন্ত্রণ করতে হবে, বা আমার মাথার ভিতর চিন্তা, তুমি হয়তো আমাকে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে বা দেখে মনে হচ্ছে পরিপাটি ভদ্রলোক, কিন্তু আমার মাথার ভিতরে যে খারাপ চিন্তা ঘুরছে না, এটা তুমি কিভাবে জানো? তাহলে এই যে আমার ভিতরের খারাপ চিন্তাগুলোকে তো আমার লাইফ এনার্জি নিয়ন্ত্রণ করবে। আমাদের অনেকের ইমোশন, বিশেষ করে ইউথদের এই প্রবলেমটা হয়, এত বেশি ইমোশনাল থাকি আমরা ইউনিভার্সিটি বয়সে, সামান্য কোনো কিছু আমরা মেনে নিতে পারি না, এসএসসি এইচএসসি রেজাল্ট খারাপ হলে আমরা আত্মহত্যা করে ফেলি। এই যে ইমোশন গুলো, এগুলো কিন্তু আমাদের ভালোর জন্যই এসেছিল, থট, ইমোশন, বডি, কিন্তু এগুলোকে আমরা ব্যবহার করতে পারছি না। আমরা রিস্টার্ট ইয়োরসেলফে আমাদের আমাদের যে সিইও, আসল মাসুদ, আসল জাভেদ, অর্থাৎ মাসুদের লাইফ এনার্জি, জাভেদের লাইফ এনার্জিকে আমরা জাগায় তুলি এবং তাকে তার দায়িত্বটা বুঝাই দিই। তখন সে তার লোকজনকে অর্ডার করে, বডিকে বলে এটা করো, পড়তে বসলে পড়তে বসো, গল্পের বই আজকে পড়বো না কারণ আজকে আমার পরীক্ষা, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, এরকম চিন্তা আমার মাথায় থাকা যাবে না, এই ইমোশনকে আমি পাত্তা দিব না কারণ এটা আমাকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। এভাবে আমরা ওই মানুষটাকে একটা পরিপূর্ণতা দিয়ে দিই, এরপর সে তার নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পারে। আমি আসলে মাসুদ অনেক কথা খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি, আমি জানি না আমাদের শ্রোতা দর্শকদের কত কাজে আসতেছে। জি ভাইয়া, না আমাদের খুব ভালো লাগছে ভাইয়া। আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আসলে এই যে রিস্টার্ট ইয়োরসেলফ এর মধ্যে আসলে কোন কোন জিনিসগুলো রিস্টার্টের মধ্যে আপনি ইনক্লুড করেছেন? লাইক ধরেন আমাদের একটা সোশ্যাল লাইফ আছে বা আমরা কাজ করছি কোথাও, এখন আমাদের কর্মক্ষেত্রেও হয়তো রিস্টার্ট করার একটা প্রয়োজন পড়ে আমাদের ক্যারিয়ারে, বা আমাদের নিজের ব্যক্তিগত জীবনের কথাই যদি বলি, আমরা যেটা আপনি অলরেডি আলোচনার মধ্যে বলেছেন যে আমরা অনেক সময় ডিপ্রেসড হয়ে যাই বা অনেক কিছু নিয়ে একটু হতাশাগ্রস্ত হয়ে যাই। আসলে আপনি রিস্টার্টের মধ্যে কোন কোন জিনিসগুলোকে ইনক্লুড করেছেন? এটা কি ক্যারিয়ার সহ নাকি শুধু জীবন বোধটাকেই বা নিজের জীবন সম্পর্কে নিজের চেতনাটাকেই রিস্টার্ট করা? ওকে, আমি তো খুব সুন্দর প্রশ্ন, খুব ভালো প্রশ্ন আই থিঙ্ক, এবং এই প্রশ্ন আমরা প্রায় ওভারলুক করি, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। তুমি লাইফের যতগুলো ফ্যাসেট বলছো, মনে করো কেরিয়ার বললা, অর্থাৎ কেরিয়ার বলতে আমরা বুঝি নেই যে লোকটা চাকরি বাকরি বা ব্যবসা বা স্টার্ট আপ করছে, ওটাকে আমরা বলি কেরিয়ার। স্টুডেন্ট আমরা বুঝি যে ও তাহলে ও বোধহয় ক্লাস 1-2 থেকে শুরু করে ইউনিভার্সিটিতে পড়ছে, এটাকে আমরা বলি স্টুডেন্ট লাইফ। হাজবেন্ড, ও তার ওয়াইফ আছে, কিংবা ওয়াইফ মানে তার হাজবেন্ড আছে। আমরা এভাবে কিন্তু লাইফকে আসলে বিভিন্ন ভাবে কাটাচেরা করি, রাইট? এখন ধরো তুমি আলু কেটে কিছু মুরগির মাংসের মধ্যে দিয়েছো, কিছু মেবি সবজির সাথে রান্না করেছো, কিছু আলুর ডাল রান্না করেছো, আমাদের উত্তরাঞ্চলের খুব প্রিয় খাবার আলুর ডাল, কিন্তু তিনটা কিন্তু আলাদা আলু না, সব কিন্তু একই আলু,
একই পটাটো। তাহলে আমরা যখন এই যে লাইফের বিভিন্ন ফ্যাসেট গুলো দেখি তখন কিন্তু আমরা লাইফকে ছোট ছোট ভিন্ন ভিন্ন চোখে দেখি, কিন্তু এই সব কিছু একটা মানুষের শিশু বয়স থেকে শুরু করে তার কৈশোর, তার তারুণ্য, তার যৌবন, তার ছাত্র জীবন, তার চাকরি জীবন, তার ব্যবসা জীবন, তার স্বামী হিসেবে জীবন, স্ত্রী হিসেবে, বাবা মা হিসেবে জীবন, দাদা দাদি হিসেবে জীবন, সামাজিক ভাবে একজন মানুষ, রাষ্ট্রীয় ভাবে একজন নাগরিক, এই সব কিছু কিন্তু জাভেদের বা মাসুদের একটা জিনিসের মধ্যে আটকা পড়ে আছে। সেটা হচ্ছে জাভেদ সাহেব জন্মেছিলেন কোনো একদিন 2রা জুন 1980 সাল, আর জাভেদ সাহেব একদিন মারা যাবেন কোন একটা ডেট, অদ্ভুত এই ডেটটা আমরা কেউ জানি না, কিন্তু একটা ডেট আছে। এই বার্থ থেকে ডেথ আমরা বলি B2D, এই B2D এর মাঝের জার্নির মধ্যে মাসুদ কিন্তু সবকিছু আছে। তুমি এমন কিছু খুঁজে বার করতে পারবা না যেটা B2D এর মধ্যে নাই। রেসপেক্ট ইয়োরসেলফে আমরা এই B2D এর মধ্যে কি করতে হবে পুরো জিনিসটাকে আমরা কারেক্ট করে দিই। যখন এইটা কারেক্ট হয়ে যায় তখন আমার একটা হাই স্কুলের বাচ্চাও বোঝে যে ওকে কি করতে হবে, একটা ইউনিভার্সিটির ছেলে বা মেয়েও বোঝে যে একটা প্রেম ভেঙে গেলে জীবন শেষ হয়ে যায় না, একজন চাকরিজীবী বোঝে যে আমি যদি সাইন করে ব্রিজটা অ্যাপ্রুভ করে দেই কিন্তু এখানে যদি খারাপ ম্যাটেরিয়াল দেওয়া হয় তাহলে আমারই ভাই বোন বা কেউ এই ব্রিজের তলায় পড়ে মরবে, এইভাবে সো অন। এটা পুরোটারই একটা প্যাকেজ এবং সলিউশন। এটা একবার জাগিয়ে দেওয়া, একবার জেগে গেলে মানুষকে একবার যদি জাগিয়ে দেওয়া যায় মানুষকে আর থামাতে হয় না, বিকজ বাকিটা মানুষ নিজেই বুঝতে পারে। আমি কি জি তোমার প্রশ্ন ভাইয়া, দিতে পেরেছি? এখানে জি জি ভাইয়া, এটা কি আসলে শুধুই থিওরি নাকি এটার মধ্যে প্র্যাকটিক্যাল? যদি আলোচনার মধ্যে অনেক কথা উঠে এসছে, তারপরেও আমি আরেকবার একটু ক্লারিফিকেশনের জন্য আমাদের দর্শকদের, যে এটা কি শুধু রাইট। থিওরিটিক্যাল নলেজ নাকি এটা আসলে প্র্যাকটিক্যাল, যেটা আগেও হয়তো আপনি অ্যান্সার করেছেন, আরেকবার যদি একটু ক্লিয়ার করেন আমি আমাদের আবার বলি, দর্শকদের। আমি আবার বলছি। প্রথম কথা হচ্ছে একটা কিছু প্র্যাকটিক্যাল করার আগে কিন্তু আমার থিওরি জানতে হবে। আমি থিওরিটা না জেনে কি প্র্যাকটিক্যাল করব, রাইট? ধরো আমি বললাম একটা ব্যাংক কেটে দেখবো, আমি যদি না জানি পরিপাকতন্ত্র কি, তাহলে ব্যাংকটা কেটে কি লাভ? ব্যাংকটাকে মেরে ফেলা হলো। সো ডেফিনেটলি আমরা আগে থিওরিটা জানি, কিন্তু তারপর কিন্তু আমরা প্র্যাকটিক্যাল করি। এখন কি প্র্যাকটিক্যাল করি? আমরা প্র্যাকটিক্যাল করি আমাদের নিজেদের জীবনকে নিয়ে কিন্তু প্র্যাকটিক্যাল করি। আমি যেমন তোমাকে একটা ছোট্ট থিওরি দেখাই এবং প্র্যাকটিক্যাল দেখাই, বুঝতে সুবিধা হবে। যেমন ধরো তুমি, আমি একটা কেস বলার চেষ্টা করি, জীবন ঘনিষ্ঠ কেস। ধরো তুমি অনেক কাজের মধ্যে ব্যস্ত, ঈদের আগের দিন অনেক লেটে তুমি চিটাগং থেকে ঢাকা এসে পৌঁছেছো, কারণ তোমার চিটাগং পোস্টিং। ঈদের আগের দিন একটু বাস টাস লেট হয়েছে, তুমি রাত 11:30 বাসে পৌঁছেছো। মাকে বলছো আম্মা কালকে তো নামাজ পড়তে যাবো, পাঞ্জাবি ঠিক আছে তো? মা বললো এই তুই না তোর পাঞ্জাবি দিয়ে দিলি অমুককে ঈদের পরে, তোর বন্ধুকে না দিলি, ওর পছন্দ হয়েছিল, পাঞ্জাবি তো নাই। এখন তুমি বললা পাঞ্জাবি নিয়ে আমি কি করবো? এখন তুমি ওই রাত্রে দৌড়ালা দোকানে। ধরো তুমি জেলা শহরে, ঢাকা শহরে না, এত অপশন নাই। তো তুমি দোকানে গেলে, একটা দোকানে কোন রকম খোলা পেলা একটাই পাঞ্জাবি ঝুলে আসছে, তুমি ওই পাঞ্জাবিটা কোন রকম দাম দর দিয়ে নিয়ে নিলা, ওকে? এখন পরের দিন তুমি পাঞ্জাবিটা পরে যখন বের হলে, তোমার বাবা মা এবং তোমার আশপাশের লোকজন বলছে মাসুদ তুই কি পরছিস, এটা কোনো একটা কালার হয়েছে, এটা একটা সাইজ হয়েছে, তুমি কি বলবা? উত্তর কি বলবা তুমি? তুমি কিন্তু উত্তরে বলবা দোকানে তো আর পাঞ্জাবি ছিল না, দোকানে অপশন পাঞ্জাবি ছিল ছিল না না। তাহলে আমার। আমার এটা তুমি বলবা না, তুমি বলবা দোকানে পাঞ্জাবি ছিল না। কাজেই তুমি যে আজকে তোমাকে বেঢপ লাগছে, এর দায়টা কার? তোমার না দোকানদারের? তোমার কথার ভিতর আসতেছে দোকানদারের দায়, রাইট? ইনডাইরেক্টলি তো তাই মিন করছো তুমি যখন তুমি জি বলছো দোকানে আর ছিল না, তবে দোকানদার অনেক পাঞ্জাবি নিয়ে ছিল না। আমি আবার একই কেস ঘুরাই বলি। ধরো তুমি ফিরেছো রাতে এবং তুমি তোমার আম্মাকে বললো, আম্মা এটা বললো, তারপর তুমি দৌড়ায় দোকানে গেলা, অনেকগুলা দোকান খোলা, কিন্তু তোমার মনে হলো এই দোকানটা ভালো, ওই দোকানটায় ঢুকলা। ওই দোকানে যা দেখলো অনেকগুলো পাঞ্জাবি সাজানো, স্যার কোনটা নিবেন, অনেক পাঞ্জাবি আছে। তুমি 3টা পাঞ্জাবি দেখলা, তার মধ্যে ওইটাও আছে কিন্তু যেটা তুমি কিনেছো। এবার তুমি ট্রায়াল রুমে গেলা, 3টা পড়লা, তারপর তোমার কাছে মনে হলো এটাই বেস্ট, তুমি এটা পরে কিনে নিয়ে চলে আসলা। পরের দিন এখন দোকানদার তোমাকে, তোমার বাবা মা আত্মীয় স্বজন তোমাকে বলছে যে এটা তুই কি পড়ছিস, এখন তুমি কি উত্তর দিবা? তুমি কি বলবা দোকানে পাঞ্জাবি ছিল না? না। তুমি কি বলবা এখন? বলবা কেন, এটা কি খারাপ? আমি তো ভালো মনে আমি করেই আসলে কিনলাম। নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করব তখন, যে না এটা আসলে হ্যাঁ, খারাপ না, এটা ভালোই। এটা বলবা, অথবা বলবা আমার চয়েসটা এরকম, অথবা তুমি যদি হাম্বল হও তাহলে তুমি বলবা যে আমার মনে হয় ভুল হয়েছে, আমি তাহলে এবার এটা পড়ি, রাগ করবেন, আমি আগামীবার আপনাদের পছন্দ। দেখো, শুধুমাত্র দোকানে একটা পাঞ্জাবি আর মাল্টিপল পাঞ্জাবি থাকার কারণে আমাদের কিন্তু চিন্তা ভাবনাটাই বদলে গেল। একটা সময় ছিল এটাই আমাকে এক্স্যাক্ট। চাপাই দেওয়া হয়েছে, আর এখন হচ্ছে আমি দায়িত্ব নিচ্ছি। এইটা কিন্তু একটা বিরাট বড়, এই থিওরিটুকু আমি তোমাকে বললাম অল্প সময়, এটা কিন্তু একটা বিরাট বড় ট্রান্সফরমেশন একটা মানুষের। এখন ধরো যে কোনো একটা সময়, এই ঘটনাটাকে আমি বোঝানোর জন্য বলছি, তোমার মাথার ভিতর অনেক কিছু চলছে। এখন তুমি গুলিস্তানের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলা, একটা লোক তোমাকে সে ধাক্কা দিল, তুমি অনেক দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছিলা, হ্যাঁ, বাসায় অনেক কাজ, অনেক কিছু, একটা লোকের সাথে তোমার ধাক্কা লাগলো। এখন লোকটাকে তুমি কি বলবা? জেনারেলি মানুষ কি বলে? মানুষ ভাই ভাই দেখে হাঁটতে পারেন না, এটাই কিন্তু বলে।
এবং তুমি যদি ওই লোকটাকে থামিয়ে বলো আপনি এরকম বললেন কেন, ওই লোকটা কি বলবে? যে লোকটা দুর্বল বলো, দেখেন না ওই লোকটা গায়ে আঘাত দিয়ে চলে গেল, কিন্তু ও বুঝলো না যে ও একটা মানুষ, ও কিন্তু কুকুর না। কুকুর কিন্তু কামড়লে কামড় দেয়, কিন্তু মানুষকে ভাবতে হয় ওই সময়ের মধ্যে স্ক্রিনিং করতে যে আমি কি করব এবং আমি কি করব না, রাইট? এবং ওই স্ক্রিনের মধ্যে যখন হয় তখন আমরা রিস্টার্ট ইয়োরসেলফে দেখাই যে মানুষের যে কোনো একটা পরিস্থিতিতে কিন্তু অনেকগুলো অল্টারনেটিভ আছে, যেমন তোমার পাঞ্জাবির অনেকগুলো অল্টারনেটিভ সাজানো ছিল। আমি লোকটাকে বলতে পারি সরি ভাইয়া কিছু মনে করবেন না, আমি লোকটাকে ভাই ব্যথা পাইছেন কিনা, কিংবা আমি নিজেই ঠিক করতে পারি আমারই বোধ হয় একটু সাবধানে যাওয়া উচিত, আমি বোধহয় বেশি দ্রুত হাঁটছি, নাকি আমি ফুট ওভারব্রিজ দিয়ে হেঁটে যাবো। অনেকগুলো অপশন আছে কিন্তু, এবং যখনই তুমি অপশন দেখে ফেলো তুমি কিন্তু অনেক হাম্বল হয়ে যাও। তুমি কিন্তু মানুষকে তখন আর বলা হয় আমি হাঁট মার, তারপরেও কেউ বলতে পারে, এবং এটা বলার পর যদি কোনো ঝামেলা হয় সে কিন্তু নিজের দায়টা নিবে, সে বলবে আমি আসলে খারাপ ব্যবহার করে ফেলছি। তাহলে আমি একটা কেস বললাম, এটা আমি ধর একটা ইউনিভার্সিটি খুব কমন ঘটনা, আমি খুব ইন্টারাক্ট করি, যে প্রেম ভেঙে গেছে। এখন হলে কি হয়, আমরা টেবিলে যাই না, আমরা কিচ্ছু করি না, আমাদের মন খারাপ হয়ে যায় এবং আমরা নিজেরা কষ্ট নিতে চাই, অনেকে অনেক ধরনের ড্রাগের মধ্যে চলে যায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু অনেক হামলি বলতে চাই, জীবনে প্রেম ভালোবাসা করা একটা কাজ, ধরে নিচ্ছি কাজ, বাবা মা করতে বলে না, তারপরে ধরে নিলাম আমিও করছি আমার জীবনে, কিন্তু এটার সাথে তো পড়ালেখার কোনো কোনো মানে কোনো পরিপূরক সম্পর্ক নাই যে এটা করলে ওইটা করা যাবে না, ওইটা করে। আমি পড়ছি কি জন্য? আমার নিজের ভবিষ্যৎ, এবং আমার বাবা মা আমার সন্তান সন্ততি হবে ওদের একটা ভালো ভবিষ্যতের জন্য, রাইট? এখন কোনো কারণে একজন মানুষ আমার সাথে কথা রাখেনি, এই জন্য কি আমি আমার নিজের সাথে কথা রাখবো না? নাকি আমি আমার নিজের কাজটা ঠিক মতো করবো এবং অন্য কাজটাকে অন্যভাবে আমি দেখবো? এরকম অসংখ্য অপশন, এরকম যখন অপশন কারোর সঙ্গে ক্রিয়েট করা হয় তখন ওই মানুষটা কিন্তু রাইট জিনিসটা খুঁজে পায়। যেমন আমি খুব ফান মোডে বলি, যাদের এরকম ব্রেকআপ হয় তাদেরকে আমি বলি আচ্ছা দেখো দুজন মানুষ এ এবং বি, আসলে আমি কি বেশি কথা বলছি? তাহলে তুমি তুমি আমাকে থামাইও কিন্তু। না না, ঠিক আছে ভাইয়া, প্রাসঙ্গিক ওকে, একদম। হ্যাঁ ধরো এ এবং ঠিক বি আছে। দুজন মানুষ, তারা কোনো কারণে একসাথে হয়েছে, তাহলে আমরা যখন কাউকে প্রেম অফার করি, আই থিঙ্ক আমাদের বন্ধু যারা শুনতেছে তারা এখান থেকে কিছু বুঝতে পারবে, আমরা কিন্তু প্রেম অফার করার সময় অনেক গণতান্ত্রিক থাকি। আমরা কিন্তু ছেলে হলে মেয়েটাকে বলি তুমি কি রাজি, অথবা মেয়ে হলে ছেলেটাকে হয়তো ইনডাইরেক্টলি, মেয়েরা হয়তো ডিরেক্ট বলে না, আমি জানি না এখনকার সোসাইটির অবস্থা কি। তো গণতান্ত্রিক, দুজন হ্যাঁ বললো তো দুটো একটা অ্যাফেয়ার হলো। কিন্তু এটা কয়েকদিন চলার পর 2 মাস 2 বছর কেউ যদি একজন ছেড়ে যেতে চায় আরেকজন কিন্তু অ্যালাউ করতে চায় না, তখন কিন্তু অটোক্রেটিক হয়ে যায়, এক না উত্তর কোরিয়া। তো তখন সে বলে না হবে না যাওয়া, আমার আমার এইসব তুমি পারবা না, আমি এটা ফাঁস করে দেবো, ওইটা ফাঁস করবো। এটা তো অন্যায় হয়ে যাচ্ছে না, চাপাই দেওয়া হচ্ছে না? কারণ এটা একটা পার্টনারশিপ, তুমি ধর তুমি আমি একটা কোম্পানি খুললাম, এখন আমার এক পর্যায়ে মনে হলো আমি কোম্পানিতে থাকবো না, তো তুমি আমাকে আমার শেয়ার দিয়ে ছেড়ে দিবা, রাইট? তুমি আমাকে বাধ্য করতে পারো না। আচ্ছা বাধ্য করতে গেলাম, তারপরে সে চলে গেল, এখন আমি খাবো না দাবো না, ঘুমায় থাকবো, ওষুধ খাবো, ক্লাসে যাবো না, এরকম এরকম এরকম। আমি তাকে বলি যে এরকম ডিপ্রেশনে যায়, আমি তাকে সিম্পল বলি, আমি সবাইকে বলে দিচ্ছি আজকে, আচ্ছা যে লোকটার চলে যাওয়ার প্রবণতা আছে, ধরো আমি আর মাসুদ পার্টনারশিপে বিজনেস করতেছি, আমি যে কোনো সময় চলে যেতে পারি, এই প্রবণতাটা আজকে ট্রিগার করেছি, এটা 2 বছর পর করতে পারে, 5 বছর পর করতে পারে, 20 বছর পর ট্রিগার করতে পারে, বিকজ আরেকটা মানুষ, তার চিন্তায় তো তোমার নিয়ন্ত্রণ নাই। আচ্ছা নাই, মেনে নিলাম। এখন তুমি ক্যাম্পাসে কয়দিন ঘুরছো? 2 মাস, কে জানে, তোমার 2-4 ফ্রেন্ড জানে, তোমার তো খুব বেশি ক্ষতি হচ্ছে না, ছেলে হোক আর মেয়ে হোক। কিন্তু এই লোকটাই যদি তোমার বিয়ের 2 বছর পর চলে যেত, তাহলে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে যেত সামাজিক ভাবে। তাহলে যে মানুষটা 2 বছর পর না গিয়ে 2 মাস আগেই চলে গেছে, 2 মাসের মধ্যে চলে গেছে, যে তোমার বড় ক্ষতি করতে পারতো সেটা না করে তোমার ছোট ক্ষতি করছে, সে কি আসলে তোমার শত্রু না তোমার বন্ধু? কে করবে মাসুদ বলো? আমি যদি আজকে তোমার বড় ক্ষতি করে না করে দিয়ে ছোট ক্ষতি করে দিয়ে যদি চলে যাই, তোমার শার্টটা একটু ছিঁড়ে দিয়ে যদি চলে যাই, আরেকদিন তোমার বাড়ি পুরায় দেই, আমি কি তোমার বন্ধু না শত্রু যদি তোমার শার্ট ছিঁড়ে দিয়ে চলে যাই? তুমি অবশ্যই আমাকে বন্ধু বলবা, কম্পেয়ার টু আমি একদিন তোমার বাড়ি পুরাই দিতে চাচ্ছি। তখন আমি বলি যে যে চলে যেতে চায় তার চলে যাওয়ার প্রবণতা ছিল, সে যে আগে চলে যাচ্ছে তোমাকে সে মুক্তি দিছে, তুমি মুক্তির স্বাদটা নাও এবং তাকে তুমি ট্রিট করো, তাকে বলো যে দোস্ত ঠিক আছে যা হওয়ার হয়েছে, আরো অনেক তোকে বেশি ট্রান্সফার ক্ষতি করলাম, হতে পারতো বা ড্যামেজটা আরো বড় হতে পারতো ভাইয়া। হতে পারতো, পারতো। জি, হ্যাঁ, সো এই যে ওইটাই। এই যে থট, আমি এটা অবশ্য একটু ফানি মোডে আমি বলছি যেহেতু আমরা একটা ডিসকাশনের মধ্যে আছি, বাট এটা খুব ফান হলেও কিন্তু এটার মধ্যে কিছুটা রিস্টার্ট ইয়োরসেলফ আছে চিন্তার জগতে। জি আমি কি বোঝাতে পেরেছি? সো আমরা এটাকে বলি জি চয়েস। এই জিনিসটাকে আমরা বললাম, তোমাকে যে উদাহরণটা দিলাম এটাকে আমরা বললাম চয়েস, যে এই চয়েস কিন্তু আমাদেরকে অনেক পরিবর্তন করে আমাদের। জি ভাইয়া, আমি আরেকটা জিনিস আপনার কাছে একটু জানতে চাই যে রিস্টার্ট ইয়োরসেলফ কথা প্রসঙ্গে হয়তো অনেক কিছু এসছে, তারপর আমি হয়তো রিপিট করছি বারবার আমাদের অডিয়েন্সটা যেন আরো সুন্দরভাবে গ্র্যাব করতে পারে ব্যাপারগুলো। সেটা হচ্ছে যে ভাইয়া রিস্টার্ট ইয়োরসেলফ এর সময় কি আমাদের কোনো ব্রাঞ্চ আছে যে যেটা আমরা মনে রাখবো? লাইক আপনি ফুডের একটা কথা বললেন, বা আমরা যেন মনুষ্যত্বর দিকে নজর দেই বা
অনৈতিক কিছু না করি, এইসব ব্যাপারগুলো কিন্তু আমাদের কথাবার্তায় উঠে এসছে। বাট আমি যদি এন্টায়ার রিস্টার্ট ইয়োর সেলফ বা রিস্টার্ট মাই সেলফের কথা ভাবি, তাহলে আমার কোন কোন বিষয়গুলো নজরে রাখা উচিত? লাইক আমি মানুষের সাথে হামলি যেন বিহেভ করি, তারপরে আমি যেন অনেস্ট থাকি, আমি যেন মানে এরকম কি কি আছে যেটা আপনি এরকম কোনো সাজেস্ট কিছু করেন নাই, যে এরকম? কোনো কিছু নাই। আচ্ছা, এই যে তুমি যেগুলো বলতেছো এগুলা কিন্তু প্রতিক্রিয়া মাত্র। এই যে তুমি হয়তো বললা, এবং আমি তোমাকে একটা জিনিস যোগ করি, আমরা অনেক কিছু শিখেও করতে পারছি না, বিকজ এইটাই কারণ যে আমরা আসলে রুট কজটা বুঝতেছি না, রুটটা কোথায় আমরা জানি না। ঠিক আছে, এখন ধরো আমি তোমাকে মোটরসাইকেল চালানো শিখাই দিলাম, দিয়ে আমি তোমাকে ছেড়ে দিলাম, তুমি ঢাকা থেকে 100 কিলোমিটার যাওয়ার পর মোটরসাইকেলটা থেমে গেল, এখন তুমি কি করবা? তুমি তো ইঞ্জিনের ওয়ার্কিং পদ্ধতিটা জানো না, হয়তো প্লাগটা খুলে একটু ফু দিয়ে পরিষ্কার করে লাগাই দিলে আবার মোটরসাইকেলটা স্টার্ট হবে, তুমি কিন্তু পারবা না। তোমাকে কিন্তু একজন মেকানিক না আসা পর্যন্ত তোমাকে ওখানে বসে থাকতে হবে। আমরা কিন্তু প্রত্যেকে আমাদের লাইফ নিয়ে এভাবেই জার্নি শুরু করে দিছি, আমরা কিন্তু এক জায়গায় রওনা দিছি, কিন্তু আমাদের লাইফের মেকানিজমটা কিন্তু আমরা জানি না। এবং যেহেতু লাইফের মেকানিজমটা জানি না, সেহেতু আমাদের সব জায়গায় গোলমাল হয়ে যাচ্ছে। আমাকে চিন্তা করতে হচ্ছে আমি সকালে উঠে কি করবো, বিকালে উঠে কি করবো, কার সাথে কিভাবে কথা বলবো, স্যারের সাথে কি, এত মনে রাখার কোনো প্রয়োজন নাই। এখন তুমি জানতে চাচ্ছ তাহলে কি করতে হবে? শুধুমাত্র তোমার থটকে স্ক্যান করার শক্তি থাকতে হবে তোমার। আমি তোমাকে জিজ্ঞেস করি, তোমার বাসায় টেলিভিশন আছে? বা তোমার কম্পিউটার তোমার ছোট ভাই বা বোন ইউজ করে? তুমি কি খেয়াল রাখো না সে কোন কোন ওয়েবসাইট ব্রাউজ করে, কিংবা তোমার বাসায় কোন কোন টিভি চ্যানেল আছে? তোমার বাড়ির সদর দরজা আছে, তুমি কি খেয়াল রাখো না এই দরজা দিয়ে চোর ঢোকে না ভালো মানুষ ঢোকে? অবশ্যই দেখো, এবং এটা তোমার দেখা দায়িত্ব। আদারওয়াইজ তুমি যদি তোমার সদর দরজা খুলে রাখো, তুমি যদি সারা বাড়িতে অ্যালার্ম লাগায় রাখো, সমস্ত মানুষকে মাইকিং করো যে আমি চাই না আমার বাসায় চুরি হোক, তোমার বাসায় চুরি হবে, বিকজ তুমি মূল জায়গাটাই খোলা রেখে দিয়েছো। আমি বুঝতে পেরেছি। একজন মানুষ যত কিছু করে মাসুদ, সব তো শরীর দিয়ে করে, কিন্তু সবকিছু অপারেট হয় কিন্তু তার থট দিয়ে। সো আমরা রিস্টার্ট ইয়োরসেলফে একটা মানুষের থটটাকে কিভাবে রিড করতে হয় এটাই শুধু শিখাই দেই, বাকিটা অটোমেটিক। তুমি যদি বুঝো যে তুমি যা ভাবছো সেই ভাবনাটা খারাপ এবং সেই ভাবনাটা তোমাকে ক্রমাগত ধ্বংসের দিকে নিয়ে যাবে, তুমি তো এই ভাবনাটাকে কোনোদিন প্রশ্রয় দিবে না। কিন্তু আমাদের নর্মাল অবস্থায় মানুষরা কি ভাবছে সেটাই জানে না। ঘটনা ঘটে যাওয়ার পর যখন আদালতে তাকে দাঁড় করায়, তখন সে ভাবে অত বড় ক্রাইম আমি করে ফেলছি, আমি কেমনে করলাম? কিংবা জীবনে দুর্ঘটনা ঘটার পর যারা আত্মহত্যা করে ফেলে, তারা তো এটা আর বুঝতেও পারে না। আমি অন্তত সুইসাইডের সাথে ট্রাই করছে এরকম 3-4 জন মানুষকে আমি কাজ করেছি, তাদের সাথে আমি নাম অবশ্যই প্রকাশ করব না তাদের, কিন্তু আই হ্যাভ সিমিলার এক্সপিরিয়েন্স। এরা যে এত বড় একটা দুর্ঘটনার দিকে যাচ্ছিল, তারা এটা বুঝতেই পারতেছিল না, বিকজ আমাদের থট কিন্তু 24/7 চলতে থাকে, বুঝছো? এটাকে আমরা বলি মেন্টাল ডায়রিয়া। একটা মানুষ যদি বারবার টয়লেটে যেতে থাকে, তাহলে এটাকে ডায়রিয়া বলি না? আমাদের থটও কিন্তু ডায়রিয়ার মতো। এখন তুমি বলো, আমি যদি তোমাকে একটা গাড়ি দিয়ে ছেড়ে দেই, যে গাড়িটা থামছে না, যে গাড়িটা চলছে আর চলছে, এই গাড়িতে অ্যাক্সিডেন্ট করবে? কারণ আমাদের থট গুলো কিন্তু আমাদের মাথার মধ্যে কিন্তু পজিটিভ লুপ তৈরি করতে থাকে। একটা ঘটনা, আমি ফেইলার, তাহলে আমি খারাপ। আর একটা ঘটনা, আমি আরো খারাপ, আরো খারাপ, আরো খারাপ হতে হতে মেরিলিন মনোরোর মতো মানুষ, কিংবা আমাদের এই যে ভারতের কয়েকদিন আগে একজন নায়ক মারা গেলেন, যদি এটা অনেক কন্ট্রোভার্সি, এরকম মাপের মানুষরাও কিন্তু একটা সময় মনে করে ফেলে আমি গুড ফর নাথিং। অথচ সে সেই জীবনী শক্তিটাকে কেড়ে নেয় নিজের ইচ্ছায়, ফাঁসিতে ঝুলে কিংবা ওষুধ খেয়ে। যেই জীবনী শক্তিটাই তাকে এটা ভাবার শক্তিটা দিয়েছে। কত অদ্ভুত এবং একটা ফ্যালাসি। আমি তোমাকে একটা সম্পদ দিয়েছি যেটা দিয়ে তুমি ভাবছো, অথচ এই ভাবনা দিয়েই তুমি সেই সম্পদকে শেষ করে ফেলতেছো। আমি কি বোঝাতে পেরেছি? জি ভাইয়া, তাহলে এইটা কি মানে সাইকোলজির সাথে খুব ক্লোজলি ইনভলভ মনে হচ্ছে আমার সাইকোলজির ব্যাপারটা। সাথে খুবই ক্লোজলি ইনভলভ, বাট এখানে ফিজিক্যাল পার্টও রয়েছে, কারণ সাইকোলজি কিন্তু একলা একলা চলে না। সাইকোলজি একলা চলে না। আরেকটা জিনিস আমি বলবো, রিস্টার্ট ইয়োরসেলফে কিন্তু আমরা যে কাউকে কোনো ধরনের সুস্থতার জন্য ওষুধ খাওয়ার জন্য আমরা নিরুৎসাহিত করি, কারণ আমরা ধরে নেই যে আমাদের ব্রেন এবং আমাদের শরীর হচ্ছে সবচেয়ে বড় কেমিক্যাল ফ্যাক্টরি। আজকে সেই মানুষটাকে ইনসুলিন দিতে হয় মাসুদ, যে মানুষটার শরীরে ইনসুলিন তৈরি হয় না। কিন্তু আমি তুমি তো ইনসুলিন নিচ্ছি না, আমাদের বাবারা নেন, তাহলে আমি কেন হয়তো ইনসুলিন নিব? আমি রাদার এক্সারসাইজ করে আমি ইনসুলিন আমার শরীরে তৈরি হবে সেটা চেষ্টা করব। আমরা আমাদের রিসার্চের প্রত্যেককে এই জিনিসটাই শেখাই যে আমরা বাইরের উপর আমরা ডিপেন্ড করব না, হোক এটা ওষুধ, আমি ডিপেন্ড করব, আমি নিজেকে সংশোধন করব, নিজেকে ঠিক থাকবো। জি ভাইয়া, আসলে দেখেন আমাদের সবার মেরিট লেভেলটা তো সেম না। আমরা হয়তো আছি অনেকে একটু সহজেই ভালোভাবে বুঝে যাই, অনেকে হয়তো একটু স্লো লার্নার। তো আপনার সবাইকে জেনারেলি আপনার কি মনে হয় যে রিস্টার্ট ইয়োরসেলফ এই যে প্রোগ্রামটা বা এই যে প্রসেসটা, এটা একজনের অ্যাডাপ্ট করতে কতটা কঠিন বা সহজ ভাবে উনি করতে পারবেন? ওকে, সো আপনার কি মনে হয়? প্রথম কথা হচ্ছে, আমি আজকেও বিকেল একজনের সাথে কথা বলছিলাম,
সে একটা মেডিকেলে পড়াশোনা করে, তার সাথে এটা নিয়ে কথা হচ্ছিল। আমার পক্ষে যদি সম্ভব হতো, আমি বাংলাদেশের মানে আমি যেহেতু বাংলা ভাষায় কাজটা করতে চাচ্ছি, আমি বাংলাদেশের 17 কোটি মানুষকে এটা বুঝানোর চেষ্টা করতাম। বিকজ আমি আমার সোসাইটির যত প্রবলেম দেখতে পাই, আমাদের সোসাইটির প্রবলেম গুলো কিন্তু কোনো একটা নির্দিষ্ট জায়গাতে না, এমন না যে যারা নিরক্ষর তারাই দুষ্টামিগুলো করছে, অনেক স্বাক্ষর অনেক বড় পদের মানুষরাও করছে, এমন না যে শুধু অর্থলোভীরাই করছে, নানা শ্রেণী পেশার মানুষরা করছে। বোঝাই যাচ্ছে না, বিশ্বাসই করা যায় না এরকম মানুষ এরকম ক্রাইম করছে, তাই না? তার মানে আমাদের কিন্তু সফটওয়্যারের জায়গায়, আমাদের বোঝার জায়গায়, সোসাইটি যেভাবে অপারেট করছে সেই জায়গায় বিশাল একটা ভুল আছে। যেমন আমি তোমাকে একটা সিম্পল বলি, আমি জানি আমি যখন এরকম বলতেছি উপস্থাপকরা একটু ভয় পেয়ে যায় যে আরে ভাই আবার কি বলে ফেলে, একটু পরে না বলে এটা বন্ধ করে দেন, আমি ওইদিকে যাব না। খুব সিম্পল, দেখো আমাদের বাচ্চাদেরকে আমরা টিফিন যখন দেই প্যাকেটে, মানে বক্সের মধ্যে, আমরা কি বলি? আমাদের মায়েরা বা বাবারা কি বলে? তোমার কি মনে হয় কি বলে? বলো দেখি কি বলে টিফিনটা দেওয়ার সময়? আমি আসলে কি বলতে পারে? টিফিনটা যখন ব্যাগে ভরে দিচ্ছে সকালবেলা 8টার সময় স্কুলে যাবে বাচ্চা, টিফিন বলছে, টিফিনটা কি বলে? তারপরে বলো দেখি টিফিনটা বলবে যে তুমি যে সময় মতো টিফিন আওয়ারে যেন পুরোটা খেয়ে নাও। ভালো বাবা মা হলে এটা বলে, কিন্তু ইদানিংকার অতি ভালো বাবা মা বলে তুমি টিফিনটা নিজে খাবা, কাউকে দিবা না। কিন্তু তো তুমি একটা বাচ্চাকে কেজি থেকে ক্লাস 10 পর্যন্ত প্রতিদিন এই জিনিস শিখাচ্ছ, আর পরবর্তীতে কর্পোরেটে যে এই ছেলে মেয়েগুলাই যখন মেধাবী হয়ে বুয়েট রুয়েট কুয়েট চুয়েট থেকে পাশ করছে, তাদেরকে আবার কর্পোরেটের সিইও শেখাচ্ছে না উই হ্যাভ টু কোলাবোরেট, আসো আমরা কোলাবোরেশন শিখি। আবার লক্ষ লক্ষ টাকা ট্রেনিং দেওয়া হচ্ছে, কিন্তু 50 বছরের মানে 30 বছরের শিক্ষা তো 2 বছরে যাবে না। এবং আমাদের সোসাইটির আজকে এটাই কারণ। তুমি দেখো রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলে কত মানুষ দেখে চলে যায়, কত লোক সেলফি তোলে, কয়জন লোক গিয়ে ধরে তাকে? কারণ আমাদের বাবা মা তো আমি বলছি, আমি আমার সন্তানকে বলছি যে ঝামেলার মধ্যে যাইস না, কিন্তু এটা বুঝতেছি না যে কালকে আমি আমাদের আসলে থিংকিংটা তো আমাদের ফাউন্ডেশন লেভেলেই তৈরি হয়ে যায়। আমি যদি গ্রামার শিক্ষার কথাই বলি, মানে একদম সহজ ভাবে যে ইংরেজি শিক্ষার কথা যদি বলি, আমাদের গ্রামারটা কিন্তু আমরা স্কুল লেভেলেই শিখে ফেলি। তো ওই গ্রামারটা স্কুল লেভেলে যে যেভাবে শিখে ওইটাই সে পরবর্তীতে কাজে লাগায়, কিন্তু পরবর্তীতে যে আবার গ্রামার শিখে আমার আবার ইমপ্রুভ করাটা ওইটা কিন্তু অনেক টাফ। তো আমার যে চিন্তা ভাবনা ওইটা আমার পরিবার থেকে ছোটবেলায় আমাকে যে চিন্তা ভাবনাটা আমাকে গ্রুমিং করা হচ্ছে বা বড় করা হচ্ছে, ওইটা রিফ্লেকশনটাই কিন্তু আমার ইন দ্য ফিউচার থাকবে। সেক্ষেত্রে আমার পরিবার থেকে যেন আমার সঠিক শিক্ষাটা আসে, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে আমরা ছোট বিষয় বলি তোমাকে, আমরা অনেক দুর্ঘটনা দেখি এবং আমরা কিন্তু খুব ইমোশনালি ড্রিভেন হয়ে যাই। আমরা দেখি অনেকে বাবা মাকে রাস্তায় ফেলে দিয়ে চলেছে, খুবই নেক্কারজনক নোংরা কাজ, এর থেকে খারাপ কাজ হতে পারে না। কিন্তু কখনো কি আমরা একবার ভাবছি এই ছেলেটা বা মেয়েটাকে কি শেখানো হয়েছে তার পুরো জীবনে, যে সে তার সবচেয়ে মূল্যবান সম্পদকে, তার বাবা মাকে রাস্তায় ফেলে দিয়ে আসতেছে? আমি শিওর এই ঘটনাগুলোকে যদি স্ক্যান করা হয়, অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে বাবা মা হিসেবে এই সন্তানগুলোকে গ্রুমিং এর ক্ষেত্রেও তারা ব্যর্থ হয়েছে। আমি আমার খুব ক্লোজ পরিবারে দেখেছি, কোনো একটা মেয়ে হয়তো প্রেম করে ফেলছে কারোর সাথে, বাবা মা বলছে তোকে বের করে দিলাম বাসা থেকে। কেন? এই মেয়েটা তো জন্ম থেকে সারা জীবন আপনার এখানে বড় হয়েছে, এবার সে ইউনিভার্সিটিতে পড়েছে বাড়ি থেকে, তাহলে আপনি তাকে পরিবারে কি সংস্কার শিখিয়েছেন, কি শিখালেন কালচার, যে সে আজকে আপনার বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে? এর দায় কেন আপনি নেবেন না? কাজেই এই যে আমি ভালো হলেই আমি আসিটার সাথে, ফল হলেই এই গাছটার কথা আমি বলছিলাম, আর কালকে একটা নতুন চারা গাছ লাগালে কিংবা গাছটার কোনো ক্ষতি হলে আমি নাই এটার সাথে, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় সমস্যা। কিন্তু কে কাকে বুঝাবে? কারণ পুরো সোসাইটিটা না একটা ভ্যালু বেস না হয়ে একটা তোমার এই যে বৈশ্বিক জিনিস ড্রিভেন সোসাইটি হয়ে গেছে। আজকে আমি তোমাকে অনুরোধ করছিলাম যে তুমি আমার ডেজিগনেশন মুছে দাও, আমার ডেজিগনেশন মুছে দিলে অনেক লোকই আমার কথা শুনবে না, বিকজ আমি ইম্পর্টেন্ট না। জাভেদের লাইফ এনার্জি ইম্পর্টেন্ট না, আসলে ইম্পর্টেন্ট হয়ে গেছে উনি কোথায় কাজ করে, উনি কি করে, ওনার কয়টা লাইক পড়ে, ওনার ভিডিও কয়বার শেয়ার হয়, রাইট? এরকম এক ভদ্রলোক ছিলেন ভাইয়া, উনি একটা 5 স্টার রেস্টুরেন্টে যে কিছু খাওয়ার একটা প্ল্যান করেছিলেন। পরবর্তীতে দেখা গেল যে ওনার যে জামা কাপড় ওইটা ওইরকম স্ট্যান্ডার্ড, কি করা হলো শেষে, তারপরে ওই ভদ্রলোককে আর ঢুকতে দেওয়া হলো না সেই 5 স্টার একটা রেস্টুরেন্টে। তো পরবর্তীতে ওই লোকটা আবার ভালো জামা কাপড় পরে গেলেন, যাওয়ার পরে উনি ওই খাবার টাবার সব জামা কাপড়ে ভরছেন। তখন জিজ্ঞেস করা হলো, ভাই কেন আপনি জামা কাপড়ের মধ্যে নিচ্ছেন খাবার দাবার? তো বলছে আসলে আপনারা তো আমাকে ভ্যালু করেন নাই, আপনারা আমার জামা কাপড়টাকেই ভ্যালু করেছেন, তাহলে এই খাবারটা আমি ডিজার্ভ করি না, এটা আমার জামা কাপড়ই পেলে নেই।
ব্যাপারটা এরকম তুমি একটা ভাইয়া। সুন্দর আমি গল্প বললা। আরেকটা জিনিস হ্যাঁ, একটু ইনক্লুড বলো। করি। আমি আপনার একটা প্রোগ্রাম দেখছিলাম, সেখানে আপনার একটা কথা আমার খুব ভালো লেগেছিল, ওই যে আপনার ছাদে ঘুড়ি এসে পড়ার যে ব্যাপারটা, ওইটা শুনে আমার খুবই ভালো লেগেছে। আমি নিজে অনেকটা এনকারেজড হয়েছি বা নিজে অনেক কিছু শিখেছি। ওইটা যদি আরেকটু বলেন আমাদের দর্শকদের জন্য, তাহলে আমাদের এই যে মূল্যবোধের জায়গাটা, হ্যাঁ, 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 হ্যাঁ। সেটা আমার মনে হয় যে আমরা আরেকবার রিস্টার্ট হতে পারবো ভাইয়া। ওই না, ঘটনাটা অফ যদি কোর্স আরেকবার এটা তো একটু এই যে বলেন। কয়েকদিন আগের কথা, আমার যদি ঠিক মতো স্মৃতিতে থাকে, এবং এটা আমি এরপরে আরো অনেকবার এনকাউন্টার করছি। এবং আমি সম্প্রতি এই যে রিস্টার্ট ইউরসেলফ আমাদের যে একটা গ্রুপ আছে ফেসবুক, ছোট একটা গ্রুপ, 5,000 5,500 মানুষের, ওটাতে কিন্তু প্রতি মঙ্গলবার আমি বাচ্চাদের ভ্যালু নিয়ে এখন কিছু কাজ করতেছি এবং কথা বলার চেষ্টা করছি। এটাও কিন্তু আমি ইন্সপায়ার্ড বাই কাব্য। আমরা দেখছি কিন্তু আমাদের ছোট ছেলেমেয়েরা কিন্তু জন্মগতভাবে কিন্তু তারা কিন্তু ভ্যালু ড্রিভেন, কিন্তু আমরা ওদেরকে নষ্ট করি। সো একদিন এই আমাদের বাসার ছাদে মাঝখানে তো একটু বাতাস গেল না, মানে ঘুড়ি উড়ানোর একটা সিজন, আর এবার তো কোভিডে বাচ্চারা এবং সবাই বাড়িতেই ছিল, আমরা অনেক ঢাকা শহরে সবাইকে ঘুড়ি উড়াতে দেখেছি। তো সামহাও আমার জি বাসার ছাদে একটা ঘুড়ি এসে পড়েছে। তো আমি প্রতিদিন বিকেল বেলা কাব্যকে নিয়ে একটু ছাদে হাঁটতাম, কাব্য মানে আমার ছেলে, 7 বছর বয়স। তো আমি পর একদিন হঠাৎ করে দেখি আমার ছাদে একটা ঘুড়ি এসে পড়ে আছে। তো আমি ভাবলাম যে এই ঘুড়িটা আমি একটু রেখে দিই, আমি এবং আমরা ঘুড়িটা আমি পরে কাব্যকে একটু উড়ানোর চেষ্টা করব কাব্যকে নিয়ে। এবং আমরা গ্রাম অঞ্চলে যারা বড় হয়েছি, এটা কিন্তু একটা কমন ট্রেন্ড, ঘুড়ি কেটে গেলে বাচ্চারা দৌড়াবে এবং যে পাবে ঘুড়িটা তার হয়ে যায়, তাই না? তো আমি নিচে নেমে আসলাম, তো কাব্যকে আমি বললাম যে এই তোমার জন্য একটা আমি জিনিস পাইছি। তো আমরা কি এক্সাইটেড, আমি বললাম কালকে বিকেলে দেখাবো, জাস্ট ওকে মজা দেওয়ার জন্য। তো পরের দিন বিকেলে ও খুব খুশি, ওকে নিয়ে গেলাম ছাদে, ও একটা কিছু পাবে। তারপর আমি ওকে বললাম এই ঘুড়িটা আমি তোমার জন্য এনেছি। বললো এই ঘুড়িটা তুমি কোথায় পেলে? কারণ ছাদে তো আর ঘুড়ির দোকান নাই, আমি তো ঘুড়ি কিনেও আনিনি। তা আমি বললাম না, আসলে এটা উড়ে এসে পড়ছে। তখন আমাকে বললো উড়ে এসে পড়াটা এটা তো আমার না, এটা তো অন্যের। তো এই এই কথাটাই তো মাসুদ, রাইট? আমি তো ঠিক ঠিক ঘটনাটাই বলেছি। মানে ইট জি ওয়াজ জি, মাই আসলে ওই যে মূল্যবোধটা নিজের মধ্যে যে ওই জেনারেট করে 40 দেওয়া বছরে ছোটবেলায় আমি পরিবার কোনোদিন, থেকে। এক্স্যাক্টলি আমি 40 বছর আমার বয়স হয়ে গেছে, আমি কোনোদিন এভাবে চিন্তা করিনি। এটা আমি আমার ছেলের জন্য আমি বলছি না। আমি আমার আরেকজন কলিগকে পেয়েছি যিনি স্মোক করতেন, স্মোকাররা হয়তো আমার পরে রেগে যেতে পারেন। আমরা অনেকে অনেক বলেছি, আমি কিন্তু এমনিতে স্মোক করি না, যদিও আমার বাড়ি একদম বিড়ি এলাকায়, তুমি হয়তো জানো, কিন্তু তারপরে সামহাও আমি স্মোক করি না। তো আমি ওনাকে বলতাম যে বস স্মোক করেন। একদিন হঠাৎ করে দেখি উনি বলে যে যাবে তুমি স্মোক করা ছেড়ে দিছি কেন? বলে কালকে বাসায় গেছি, তো ওনার ছেলে, উনি নাকি সোফায় বসে কিছু একটা করছে, ওনার ছেলে নাকি সিগারেট নিয়ে বসে আছে, ঠোঁটের মধ্যে সিগারেট দিয়ে বসে আছে। তো এই তুমি এটা কি করছো বেয়াদবি? বলে না, তুমি যখন সিগারেট ধরবা আমিও ধরাবো। তো বলছে তুমি বেয়াদব হয়ে গেছে? বলছে না বাবা, তুমি এই বেয়াদবিটা অনেকদিন ধরে করতেছো, আজকে আমি শুরু করলাম। সাথে সাথে উনি নিয়ত করে ফেলছে যে না, আর আমার কাজটা করা যাবে না। আমি বলবো ওই বাবাটা অনেক সৌভাগ্যবান, আমি বলবো কাব্যর বাবা হয়ে আমি সৌভাগ্যবান যে আমি এতটুকু চিন্তা করছি। অনেক বাবা মা এরকম ঘটনা ঘটার আগে চর্থাপড় মেরে বাচ্চাকে তুলে দিবে, কখনো বাচ্চার সাইকোলজিটা বুঝতে চাইবে না, যে এও যে এটা বললো এটার মধ্যে কি আমার জন্য কোনো মেসেজ আছে কিনা। সো রিস্টার্ট ইউরসেলফের মাসুদ, আমরা এটাই বলি, আমাদের চারদিকে কিন্তু উদাহরণ ছড়িয়ে আছে, প্রতিদিন একটা দুইটা করে মানুষ মারা যাচ্ছে। আমরা কিন্তু দেখলেও বুঝতে পারি যে আমার মৃত্যু যে কোনো সময়, পকেটে নিয়ে ঘুরতেছি মৃত্যু, এবং মৃত্যুর পর আমার কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু ওটার জন্য আমরা মোটেই ভীত না, আমরা কিন্তু অন্যায় করেই যাচ্ছি, আরেকজনের উপর জুলুম করেই যাচ্ছি, আরেকজনের উপর খারাপ কাজ করে যাচ্ছি। জি ভাইয়া, আমি একটা কথা বলি যে প্লিজ। আপনি অনেক বছর ধরে ইউথদের নিয়ে কাজ করছেন বা কর্পোরেটদের নিয়ে কাজ করছেন। আপনি খুব ভালো একজন ট্রেনার। ইভেন আমারও সৌভাগ্য হয়েছিল যে আমি আপনার একটা সেশনে ট্রেনিং নিতে পেরেছিলাম, এবং সেদিনের সে কথাটা আমি আপনাকে বলছিলাম যে ওইটা কেন যেন আমার মাথায় রয়ে গিয়েছিল যে না, এই কথাগুলো আসলে সবার জানা উচিত বা বোঝা উচিত। ভাইয়া, আপনি একটা কথা বলছিলেন যে আমার কথা কে শুনছে বা কে না শুনছে, আসলে যে কথাটাই মূল্যবান, সেটা যে কজনই শুনুক না কেন তার জীবনটা হয়তো বদলে যাবে ওই অল্প কয়েকটা কথায়, কয়েক মিনিটের কথায়। এটা আমি নিজেও বিশ্বাস করি। আমার নিজেরও অভিজ্ঞতা হয়েছে ইউথদের সাথে কিছুদিন কাজ করার। তো সেই ক্ষেত্রে আমি যেটা দেখেছি ভাইয়া, অনেক সম্ভাবনাময় তরুণ তরুণী কিন্তু আছে আমাদের সোসাইটিতে, কিন্তু তারা হয়তো বয়স কম, যার জন্য ম্যাচুরিটি কম হওয়ার কারণে হঠাৎ করেই হতাশা চলে আসে তাদের মধ্যে। হতাশা নিয়ে বা ডিপ্রেশন নিয়ে আপনি কথাও বলেছেন, এটা আমি আরেকবার রিক্যাপ করলাম কারণ আমার মনে হয়েছে যে এই জিনিসটা খুব মানে বাজে একটা জিনিস। কারণ যেই ইউথ আছে, বা শুধু ইউথ বলবো না, ইয়াং যারা আছে, ইয়াংদের মধ্যে হয়তো ব্যাপারটা একটু বেশি চলে আসে। সবার মধ্যে সম্ভাবনা থাকার পরও প্রাথমিকভাবে কোনো একটা বিষয়ে বাধা পেয়ে বা কোনো একটা হয়ে দেখা যায় যে মানুষ অনেক হতাশ হয়ে যায়। আমি এখানে দুইটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। একটা হলো, এই ডিপ্রেশন নিয়ে অলরেডি কথা হয়েছে যদিও, এই রিস্টার্ট ইয়োর সেলফে এই ডিপ্রেশন কাটানোর জন্য বা আসলে লাইফ কি, সামনে আরো কত অপরচুনিটি তৈরি হতে পারে,
কত সুন্দর সুন্দর সম্ভাবনা হতে পারে, জীবনে অনেক পজিটিভ টার্নিং পয়েন্ট চলে আসতে পারে। সেটা আমি চাই যে আপনি রিস্টার্ট ইয়োরসেলফ এর ভাষায় জিনিসটা আরেকবার কষ্ট করে একটু বলেন। আর আমি আরেকটা ব্যাপার এখানে বলছি যে মোটিভেশনাল স্পিকিং এটা কি ভালো না মন্দ এই ধরনের কোনো ডিবেটে আমি যাচ্ছি না এখানে। এই রিস্টার্ট ইয়োরসেলফ এটা কি আসলে মোটিভেশন পর্যায়ের কিছু, না আপনার নিজস্ব মতামতটা কি? প্রথমে হচ্ছে আমি হতাশা নিয়ে জানতে চাই, সামনে আরো অনেক অপরচুনিটি আছে, এই বোর্ডটা যেন মানুষের মাথায় থাকে, এইটা নার্সিং করার জন্য আপনি কি সাজেস্ট করেন? আর মোটিভেশনের সাথে আপনি রিস্টার্ট ইয়োরসেলফ এর পার্থক্যটা কিভাবে উপস্থাপন আমি করেন? পরেরটা আগে বলি, দ্রুত বলি, পরেরটা আগে বলে দিচ্ছি। মোটিভেশন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা অনেক বড় জিনিস। সামহাও আমাদের দেশে কেমন যেন এটা নিয়ে একটু সমালোচনা হয়, আমি জানি না এটা কেন হয়, কিভাবে হয়, বাট প্রবাবলি এটার যারা কাস্টমার গ্রুপ, তাই না, কেউ একটা কাস্টমার মানে কিনছে তামিন করে না, কেউ দেয় কেউ নেয়, তো যারা গ্রহণ করছে তারা হয়তো মোটিভেশন থেকে অনেক বড় কিছু প্রত্যাশা করে বসেছে। ধরো তুমি হয়তো আমাকে 100 টাকা দিয়ে একটা মাছ আনতে বললে, আমি একটা ছোট মাছ নিয়ে আসলাম, তুমি বললা কেন বড় একটা রুই মাছ আনলেন না আপনি, কারণ 100 টাকা এর বেশি সম্ভব না, একটা উদাহরণ দিলাম আর কি। সো মোটিভেশনের নিয়ম হচ্ছে এটা খুব ক্ষণস্থায়ী এবং এটা একটা তাৎক্ষণিক সমস্যা সমাধান করার জন্য তোমাকে হেল্প করবে। ওয়ার্ল্ড ওয়াইড এই কনসেপ্ট, এবং এটা খুবই পাওয়ারফুল একটা কনসেপ্ট, বাট এটা স্বল্পস্থায়ী। একটা মানুষের ভিটামিনের অভাব, তুমি একটা ইনজেকশন দিয়ে দিলা, ওর কয়েকদিন ভিটামিন হয়ে গেল, কিন্তু ওর যদি শরীরের ভিতর ভিটামিন তৈরি না হয় এটা আবার ফল করবে। এজন্য ওটা সাময়িকভাবে একটা কিওর দেয়। কিন্তু রিস্টার্ট ইয়োরসেলফ, আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আমি সবসময় বলি এটা মোটিভেশন না। আমি মোটিভেশনের বিরুদ্ধে না, কিন্তু এটা মোটিভেশন না। এটা তাহলে কি? এটা ইন্সপাইরেশন। ইন্সপাইরেশন শব্দটা তাহলে কি? তাহলে এটা বুঝতে হবে আমাদের সবাইকে। ইন্সপাইরেশন শব্দটার মধ্যে দেখো স্পিরিট থেকে ইন্সপায়ার শব্দটা তৈরি হয়েছে। স্পিরিট মানে কিন্তু ওই যে আমাদের আত্মা বলি বা আমার লাইফ এনার্জি, আমরা আমাদের লাইফ এনার্জিকে জাগাই। মোটিভেশন হচ্ছে বাইরে থেকে ভিতরে ঢুকে, আমরা কান দিয়ে শুনি, চিন্তা করি, বলি ইয়েস আমি পারবো, বাইরে থেকে আসে। আর ইন্সপিরেশন ভিতর থেকে তৈরি হয়ে বাইরে ছড়ায় যায়। মোটিভেশন হচ্ছে কতটা বাইরে থেকে দেওয়া একটা ভিটামিন, আর ইন্সপিরেশন তোমার ভিতর থেকে তৈরি হওয়া একটা রোগ প্রতিরোধ ক্ষমতা। রিস্টার্ট ইয়োরসেলফ হচ্ছে ইন্সপিরেশন, এবং এটা যদি একবার একজন মানুষের মধ্যে তৈরি করে দেওয়া যায়, লাইফ লং সে তার মতো করে চলে, এটাকে তাকে আর দ্বিতীয়বার দিতে হয় না। সো আমি এটা ক্লিয়ার করতে পারলাম। এখন আসি আমরা আমাদের যে ডিপ্রেশন। সো ডিপ্রেশনটা আমাদের একটা, ডিপ্রেশন ইটসেলফ একটা ব্যাধি হয়ে গেছে, এবং আমি দেখতে পাই এখন আমাদের একটা সোশ্যাল ট্যাবু হচ্ছে যে আমি একটু ডিপ্রেসড, এটা না বললে কেমন জানি আমাকে একটু অসম্পূর্ণ মনে হয়। এবং আমার মনে হয় যে সমস্ত বন্ধুরা, আমাদের ছোট ভাই বোনা নিজেদেরকে ডিপ্রেসড দাবি করে, তারা যে আদৌ ডিপ্রেসড কিনা এই ডেফিনেশনটাও তারা জানে না। জেনারেলি ডেফিনেশন হচ্ছে প্রায় 15 দিন অথবা 21 দিন ধরে টানা যদি একজন লোক সবকিছু থেকে বাইরে, ভাল লাগে না এরকম, তাহলে মাত্র তাকে ক্লিনিক্যালি ডিপ্রেশন বলা হয়। আমি হয়তো ডেফিনেশনটা রাইট দিতে পেরেছি কিনা, এটা বলার জন্য বললাম। তার মানে এটা একটা মেয়াদ আছে। ইটস নট অ্যাবাউট আজকে একটু খারাপ লাগছে ঘুম থেকে উঠে আমি মনে হয় একটু ডিপ্রেস, একটা ফেসবুকে কমেন্ট দেব, নো ইটস নট। বরঞ্চ আমরা আগুন নিয়ে খেলার চেষ্টা করতেছি। আমরা যদি এর ভিন্ন সাইডটা দেখি, তুমি একটু আমাকে জাস্ট একটু 1 মিনিট সময় দিবা। আমাদের দেশের প্রায় 55-60% মানুষ কিন্তু এখন ইউথ, এবং এই মানুষগুলাই 30 বছর 20 বছর পর, আমরা যদি আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থেকে দেখার সুযোগ দেয়, এই মানুষগুলাই একসময় বৃদ্ধ হয়ে যাবে, এবং তখন আমরা একটা বৃদ্ধ নির্ভর দেশ হবো, যেরকম ইউরোপ আমেরিকার অনেক দেশ এখন, রাইট? সো আমাদের কিন্তু এখনই ক্র্যাক করার কথা। সরকার কাজ করছে, আমরা কাজ করছি, এই সময় ক্র্যাক করতে হবে সবকিছু, সরকারি বেসরকারি সবখানে কিন্তু কাজ আর কাজ। কিন্তু এই সময় আমার যে ইউথরা আমাকে সামনে নিবে, আমরা তো সবখানে দেশে বিদেশে বক্তব্যটা দিয়ে বেড়াই, ইউথ, এই ইউথদের 99% যে নিজেদেরকে মনে করে না তারা প্রস্তুত, এবং তারা, তাদের ভিতরে ওই উদ্যমটা আছে। তোমার আছে আমার একটু ডিপ্রেশন, তোমার আছে আমার মনে হয় হবে না, তাহলে আমি কাকে নিয়ে মুভ করব? কাজে আমি আমার ইউথদেরকে, রিস্টার্ট ইয়োরসেলফ হোক আর না হোক, আমি এই মেসেজ দিতে চাই যে তোমরা যে জিনিসটা আজকে চোখ দিয়ে দেখছো, আমার বয়স 40, কিন্তু আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, বিশ্ববিদ্যালয়কে একটা বেঞ্চমার্ক ধরলাম আর কি, আজকে থেকে 16 বছর আগে আমি বিশ্ববিদ্যালয়ে পাশ করেছি, আর 20 বছর আগে বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছি। আজকে থেকে 20 বছর আগে, আমি যে কোনো একজন ইউথের কথা বলছি, আজকে সে যে যে প্রবলেম গুলোর ভিতর দিয়ে যাচ্ছে, আমি 16 থেকে 20 বছর আগে সেম সমস্যার মধ্যে দিয়ে গেছি। এক, আমার বাবা মা গরিব, আমি তো ঢাকা শহরে নতুন আসছি, অথবা আমি তো এখানে নতুন, আমি তো কারোর সাথে খাপ খেয়ে উঠতে পারছি না। দুই, আমার সিজিপিএ খারাপ, আমার কি হবে? তিন, তিনের এ, আমার এর ভালো লাগে, আমার কি পাত্তা দিবে? তিনের বি, আমার ভালো লাগছে, প্রেম হয়ে গেছে, কিন্তু এর কথা কেন সব মাইনে চলতে হবে আমাকে? তিনের সি, সে আমাকে ছেড়ে কেন চলে গেল? এই তিনটার মধ্যে ঘুরপাক আমি নিজেও খাইছি। কিন্তু আজকে 15 বছর পর যখন প্রবলেমটাকে আমি দূর থেকে দেখি, তখন আমি বুঝতে পারি যে এই প্রবলেম থেকে বের হওয়া সম্ভব, যদি তুমি বের হতে চাও।
এখন কেউ যদি মনে করে আমি প্রবলেম থেকে বের হতে চাই না, আমি প্রবলেমের মধ্যে থাকতে চাই, তাহলে তার থেকে দুর্ভাগা মানুষ তো আসলে আর কেউ নাই। আমরা রিস্টার্ট ইয়োরসেলফ এটাকে বলি সেপারেশন মাসুদ। সেপারেশন জিনিসটা কি আমি একটু এক্সপ্লেন করে দেই। ধরো তুমি এয়ারপোর্টে যাচ্ছ, রাস্তায় প্রচন্ড জ্যাম, কেমন লাগে ভিতরে ভিতরে, প্লেন ছেড়ে দেবে, হবে কি, টাইম মিলে এরকম ভাবে আমরা কিন্তু চিন্তা করতে থাকি। হ্যাঁ, আমরা ড্রাইভার বলে একটু তাড়াতাড়ি যান তাড়াতাড়ি। এই জ্যামটা আমরা কিন্তু আনন্দের সাথে নিতে পারি না। কিন্তু দেখা গেল তুমি কোন রকম এয়ারপোর্টে পৌঁছালা, দৌড়ায় ঢুকলা, দেখলা লাস্ট কল করতেছে, ভাই আমি আসছি, তুমি প্লেনে উঠলা, প্লেন উঠতে শুরু করলো। এখন তুমি উপর থেকে দেখতেছো নিচে ঢাকা শহরের জ্যাম, সারি সারি গাড়ি দাঁড়ায় আছে, সাপের মতো মনে হচ্ছে, নানার কালার। কেমন লাগে তোমার কাছে এটা দেখতে? সুন্দর লাগে না অসুন্দর লাগে? উপর থেকে তোমার কেমন লাগবে? সুন্দর লাগে। কেন? একটু আগে যখন তুমি প্রবলেমের পার্ট ছিলা, তোমার নিঃশ্বাস শেষ হয়ে যাচ্ছিল, তুমি যখন এখান থেকে উড়ে গেছো, তোমার কিছু যায় আসে না ওই জ্যাম, তোমার তখন জ্যাম সুন্দর লাগছে। সেপারেশন একটা খুব পাওয়ারফুল জিনিস। আমরা যদি মনে করি আমি প্রবলেমের মধ্যে থাকবো, কেউ উদ্ধার করে আনতে পারবে না। কেউ যদি বলে আমি 10 মিনিটের জন্য প্রবলেম থেকে বের হয়ে আমি দেখতে চাই, তুমি অসংখ্য সমাধান দেখতে পাবে। সো আমি ইউথদেরকে বলবো, এবং আমি আরেকটা জিনিস বলে দিই, আমি জানি না সময় পাবো কিনা, আজকে তোমার মাধ্যমে আমি এখনই বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমি ইউথদের জন্য কিন্তু একটা রিস্টার্ট ইয়োরসেলফ ইউথ আমি রান করতে যাচ্ছি, শুরু করব প্রবাবলি নভেম্বরের মধ্যে। এবং ইউথদের জন্য কিন্তু আমার সব কাজ ফ্রি অফ কস্ট। কিন্তু আমার উদ্যমী তরুণ তরুণী লাগবে, উদ্যমী ইউনিভার্সিটির ছেলে মেয়ে লাগবে, এবং যারা সাহস করে বলতে পারবে যে আমি সার্টিফিকেট নিতে আসিনি ভাইয়া। কেউ যদি বলে আমি সার্টিফিকেট নিতে আসছি, ভাই 3 ঘন্টার প্রোগ্রাম আর 4 ঘন্টার প্রোগ্রাম, এটা আমি চাকরি কি পাবো কি পাবো না, আমি বলবো কিছু হবে না এগুলো। কিন্তু তুমি যদি নিজেকে বদলাতে চাও, তোমার যদি 24-25 ঘন্টার সময় থাকে, 12 সপ্তাহ তুমি টানা লেগে থাকবা নিজেকে বদলানোর জন্য, সাহস যদি থাকে, আমি কয়েকদিনের মধ্যে অ্যানাউন্সমেন্ট দিব, আমার সাথে কানেক্ট হবে, আমি চেষ্টা করবো ইউথদের জন্য একটা স্পেশাল প্রোগ্রাম লঞ্চ করার জন্য, এবং এটা কন্টিনিউ করব। জি, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি স্কিল এইড বাংলাদেশের অডিয়েন্সের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। সবসময় একই কথা বলি যে আমার কাছে জীবন সবচেয়ে মূল্যবান জিনিস। আমরা কোনো অবস্থাতে জীবনের সাথে আমরা বাজি রাখবো না। আমাদের লোকাল এলাকায় তোমার কাছ থেকে কাইচাও বলে, কাছ থেকে আমাদের উত্তরাঞ্চলে কাস্তে বুঝতো যেটা দিয়ে ধান কাটে, ওটাকে কাইচাও বলে। তো বলে যিনি কৃষক বা যিনি কামলাও বলা হয় অনেক সময়, যারা ডে লেবার, সে কোনো সময় যদি তার কাস্তের উপর রাগ করে ফেলে একবার, তাহলে সে না খেয়ে মারা যাবে। যে লোকটা গরুর দুধ দোয়ায়, দুধ বিক্রি করে, ও যদি গরুর উপর মাইন্ড করে, তাহলে ও জীবনে কিছু করতে পারবে না, ওর জীবন বৃথা, না খেয়ে মরতে হবে। সেরকম আমি বলি, আমাদের প্রত্যেকের ভিতরে যে লাইফ এনার্জিটা আছে, সেটাই কিন্তু আমাদের মেশিন। আমরা যদি কোনো এক সময় রাগের বসে, হতাশার বসে, দুঃখের বসে ওটার উপর যদি রাগ করি, তাহলে আমাদের বেঁচে থেকে কোনো মূল্য নেই। রাদার তুমি জীবনে এসেছো, একটা বার্থ তোমার তৈরি হয়েছে, আমার মতো বি আছে, একটা ডেথও হবে, জানি মন খারাপ লাগে, হবে। এই মাঝের সময়টা চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই। তুমি আমাকে যতই সুরসুরি দাও, যতই গুতাও, আমার কিচ্ছু হয় না, আমি বাঁচবো, এবং আমি আমার মতো বাঁচবো। মাসুদ, তুমি আমাকে কি বলতেছো, তুমি আমাকে ভালোবাসো কি বাসো না, তুমি পিছনে আমার সম্পর্কে কি বললা, আমার ড্রেস ভালো কিনা, আমার চুল সাদা কিনা, আমার জীবন সুন্দর কিনা, আমার ফেসবুকে ফলোয়ার আছে কিনা, কি যায় আসে? আমি মাসুদ আমার মতো বাঁচতে চাই, আমাকে দয়া করে আমার মতো বাঁচতে দাও। আমি চাই এই যাদের কোন কথা বললা সহ আমাদের যত ইউথ দেখতেছে, ওরা যদি এই কথাটা বলার সাহস অর্জন করতে পারে যে তুমি যাই করো ভাই তাই কর, দূরে যা, দূরে গিয়ে মর, আমাকে আমার মতো থাকতে দাও, তাহলেই আমার মনে হয় আমরা সবকিছু বদলে ফেলতে পারবো। বাহ, খুব চমৎকার বললেন ভাইয়া। আসলে জীবনের মিনিংটা এরকম হলেই মনে হয় অনেক সমস্যার সমাধানগুলো হয়ে যায়। ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনি অনেক ব্যস্ত একজন মানুষ, তারপর আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে কথা বলছেন। আর আমাদের যে অডিয়েন্স আছেন যারা এত সময় ধরে দেখলেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। খুদা হাফেজ।